ওকে ফাইন, আমরা আজকে আমাদের যে ধারাবাহিক লাইভ ক্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, সেই লাইভ ক্লাসে আমরা আবারও উপস্থিত হয়ে গেলাম। আমাদের আরও একটা ধামাকা লাইভ ক্লাস তোমরা আজকে উপভোগ করতে পারবা। আজকে লাইভ ক্লাসটাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে জানো যে আজকে তোমাদের একটা অনলাইন টেস্ট নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী সেখানে তোমরা অংশগ্রহণ করছো। অলরেডি গ্রুপে কিন্তু তোমাদের রেজাল্টটাও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কে কত নম্বর আজকের পরীক্ষায় পাইছো। তো আমরা আজকের ক্লাসে মূলত আমাদের যে অনলাইন টেস্টটা হইলো, সেই অনলাইন টেস্টের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনগুলোর সমাধান বা অ্যান্সার কি সেটা আমরা শিখবো। তার পাশাপাশি এই ধরনের কোশ্চেন থেকে আর কি কীভাবে কোশ্চেন আসতে পারে সেই পারিপার্শ্বিক বিষয়গুলো আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যদি আজকের পরীক্ষার সলিউশনগুলো পেতে চাও এবং আজকের পরীক্ষার সঠিক উত্তরগুলো কি, এছাড়াও এই প্রশ্ন রিলেটেড আর কি ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই তোমাদের আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে উপস্থিত হয়ে গেছো তারা আমাকে একটু বলো যে আমাদের আজকের লাইভ ক্লাসের সব কিছু ওকে আছে কিনা, আমাকে একটু জানাও। আজকের ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করো তাহলে মোটামুটি তোমাদের এর আগের যে লাইভ ক্লাসগুলো আমরা করছি বা যে টপিকগুলো আমরা কমপ্লিট করছি, সেই সকল টপিকের কিন্তু একটা রিভিশন বলো বা পূর্ণাঙ্গ যে আলোচনা বলো, সেই আলোচনা কিন্তু আজকে আবার হয়ে যাবে। কারণ যে 20টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 20টা কোশ্চেন কিন্তু বিগত আমরা যে 4টা বা 5টা লাইভ ক্লাস করছিলাম, সেই লাইভ ক্লাসে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে তার উপর বেস করে কোশ্চেনগুলো করা হয়েছে। তো যারা এর আগের ক্লাসগুলো ভালোভাবে করতে পারোনি বা উপস্থিত থাকতে পারোনি, তারা আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করতে পারলে কিন্তু আগের ক্লাসের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই বিষয়গুলো যেহেতু আজকে আবারও আলোচনা করা হবে কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা আবারও জানতে এবং শিখতে পারবা। তো এর জন্য তোমরা অবশ্যই দ্রুত ক্লাসে জয়েন করে দাও। যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মেনশন করে দাও, এবং আমার সব কিছু ওকে আছে কিনা আমাকে একটু কনফার্ম করে জানাও। অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রেজাল্ট আমরা অলরেডি দিয়ে দিছি। রেজাল্টে অনেকেই ভালো করছে, তবে অনেক স্টুডেন্ট আবার খারাপও করছে। কারণ যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এ ধরনের কোশ্চেনে আসলে 15 নম্বরের নিচে পাওয়া মানে এটা স্পষ্ট আমি ধারণা করেই নিতে পারি যে সে খুব একটা ভালো রকম প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, বা মনে করছে যে ভাইয়া তো একটা এক্সাম নিবে, অনলাইনে আর কি লিঙ্কে ঢুকবো, দাগাই দেবো বা সাবমিট করে দিব, শেষ। বিষয়টা কিন্তু সেরকম না। যেহেতু তোমরা কিন্তু আমাদের ডেডিকেশনটা দেখতে পাচ্ছ, আমরা কিভাবে ফ্রি ক্লাসগুলো তোমাদের আন্তরিকতার সাথে করাচ্ছি, কিভাবে এক্সামগুলো এবং এক্সামের যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি নিজেই একদম বেছে বেছে নিয়ে, যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার মতো, সেই কোশ্চেনগুলোর দ্বারাই কিন্তু পরীক্ষা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরাও যদি একটু ডেডিকেশনের সাথে বিষয়গুলো ফলো আপ করো এখন থেকে, তাহলে কিন্তু তোমরা ভালো কিছু একটা পাবা আর কি। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো যে আমাদের তো এখন এটার প্রয়োজন নাই, আমাদের তো আগে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে হবে, রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিতে হবে, আমরা পরবর্তীতে সময় দিয়ে এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলবো। এরকম ভাবলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তুমি চাইলেও কিন্তু একদিনের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবে না, তাই না? তুমি একদিনে পুরো যে আইসিটির বিষয়বস্তুগুলো আছে, এগুলো কিন্তু একদিনে কখনোই কমপ্লিট করতে পারবে না। এগুলো তোমাকে শিখতে হবে। তোমার কাছে তো কোনো ওহি আসবে না, তাই না? পরীক্ষার আগের রাতে কি তোমার কাছে কোনো ওহি পাঠানো হবে যার মাধ্যমে তুমি সব কিছু শিখে যাবা? বিষয়টা কিন্তু এরকম না। তোমাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, রেগুলারলি। তুমি যদি মনে করো ইংলিশে দৈনিক 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দিচ্ছ, বাংলা জিকিতে তুমি 1-1.5 ঘন্টা সময় দিচ্ছ, বা অন্য সাবজেক্টে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিচ্ছ, সেক্ষেত্রে তোমার আইসিটিতে অন্ততপক্ষে আধা ঘন্টা বা 30 মিনিট হলেও কিন্তু রেগুলার সময় দিয়ে তোমাকে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, তাই না? এর ফলে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে। যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি কিন্তু সঠিকভাবে অ্যান্সারটা করে নিতে পারবা। তো আমরা আজকে সেই বিষয়গুলোই একটু আলোচনা করব, যে কিভাবে আমরা সহজেই আমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর অ্যান্সার করতে পারি। তো আমি শুরু করব। শুরু করার আগে অবশ্যই তোমরা লাইভে যারা জয়েন হয়েছো তারা লাইভ ক্লাসটা শেয়ার করে দিবা। লাইভ ক্লাস শেয়ার ব্যতীত ক্লাসে উপস্থিত থাকা যাবে না। আর যেহেতু তোমাদের সাথে কথাই হয়েছে যে আমরা আজকে কিন্তু সেঞ্চুরি অর্থাৎ 100 মেম্বার লাইভ ক্লাসে উপস্থিত করাবো, এর জন্য তোমাদের অবশ্যই লাইভ ক্লাসটা বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে আমাদের দেয়া যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু আমরা পূরণ করতে পারবো। কারণ প্রতিদিন টার্গেটের কাছে যাই কিন্তু ফিরে আসা যাবে না। গতদিন আমাদের হাইয়েস্ট ছিল 95। তো আমি আশা করব যে আজকে তোমরা 100 নাম্বার এটা করে ফেলতে পারবো আর কি, যদি তোমরা সবাই শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। তো দ্রুত যারা শেয়ার করছো তারা আমাকে ডান লিখে জানাই দাও, আর যারা শেয়ার করেনি তারা দ্রুত শেয়ার করে দাও। আমি এখনই সলভ দেওয়া শুরু করব। আমি একটু দেখে নেই যে তোমরা লাইভ ক্লাসটা কি পরিমাণ শেয়ার করলো আর কি।
তো শেয়ার সংখ্যা আমি দেখতেছি এখনও অনেক কম। তো অবশ্যই সবাইকে শেয়ার করতে হবে। যারা শেয়ার করতেছো আমাকে একটু জানাও, এর ফলে আমি বুঝতে পারবো কারা কারা শেয়ার করতেছো। আর শেয়ার না করলে তোমাকে ক্লাসে উপস্থিত থাকা যাবে না। ফ্রি কোর্সের ক্লাস করতে গেলে অবশ্যই তোমাকে আন্তরিক হইতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। আমরা যেভাবে তোমাদেরকে আন্তরিকভাবে সাপোর্ট করতেছি, আমাদেরকেও তোমাদেরকে আন্তরিকভাবে সাপোর্ট করতে হবে। ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে গেলে অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাসগুলো শেয়ার করে দিতে হবে। তো যারা শেয়ার করনি তারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। ততক্ষণে আমি একটা কোশ্চেন দিয়ে তোমাদের সলভের যে বিষয়, সেই বিষয়গুলো আমরা একটু শুরু করে দিই। তো এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল, দেখো সেই প্রথম কোশ্চেনটা কী দেওয়া ছিল। আমি কোশ্চেনগুলো লিখে নিচ্ছি এবং কোশ্চেনগুলো আমি সমাধানের আগে তোমাদের কাছে অ্যান্সার জানতে চাইবো, যারা পরীক্ষা দিতে পারোনি। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকে বলো যে ভাইয়া পরীক্ষা কোথায় হয়, আমি তো লিঙ্ক খুঁজে পাই না, ক্লাস কোথায় হয় কখন হয় আমি তো লিঙ্ক পাই না, ক্লাসের 10 মিনিট পরে দেখা যায় যে অনেকে বলে যে ক্লাস কখন হইলো আমি তো বুঝতেই পারলাম না। এরকমটা হলে তো হবে না। তোমাদের টাইম দেওয়া আছে 9টায় ক্লাস উপস্থিত থাকতে হবে। আর তুমি কেন ক্লাসের লিঙ্ক খুঁজে পাবে না, কেন তুমি এক্সামের লিঙ্কে রাতের বেলা তো ভিপিএন দিয়ে আসলেই সব কিছু খুঁজে বের করতে পারো, আর এখানে গ্রুপের মধ্যে একটা ক্লাসের লিঙ্ক তুমি খুঁজে বের করতে পারবে না। এগুলো অজুহাত দিলে তো চলবে না, তাই না? তুমি একটু উপরে নিচে পোস্টগুলো যদি একটু ঘাটাঘাটি করো তাহলে কিন্তু তুমি ক্লাস পরীক্ষার যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে এবং সেখানে তুমি পার্টিসিপেট করে নিতে পারবে। তো এই ধরনের অজুহাত দিলে চলবে না। ক্লাস গ্রুপে দেয়া থাকে, ক্লাসগুলো তো আর অন্য কোথাও হয় না, তাই না? তোমাদের পেজ গ্রুপেই হয়। তো সেখানে একটু উপরে নিচে পোস্টগুলো যেহেতু আপ ডাউন হয়ে যায়, একটু ঘাটাঘাটি করলে তোমরা পেয়ে যাবে। না পাইলে মেসেজ করবা, কিন্তু পাই নাই দেখে ভালো করতে পারতেছি না এরকম বলা যাবে না আর কি। তো দেখো আমাদের প্রথম কোশ্চেন কী ছিল, এত এর সমতুল্য বাইনারি মান কত? তো এটার সঠিক অ্যান্সার কী হবে আমাকে একটু জানাও দেখি, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারোনি। এবং আচ্ছা, অলরেডি আমরা 100 ক্রস করে ফেলছি আজকে। আচ্ছা, 100 যেহেতু ক্রস হয়ে গেছে, তো সবার জন্য শুভকামনা। এবং এই 100 ক্রস করার ফলে তোমাদের জন্য কিন্তু আরও কিছু সারপ্রাইজের আমরা ব্যবস্থা করব এবং তোমাদের জন্য আরও কিছু আমরা লাইভ ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। তো তোমরা এই নাম্বারটাকে আরও একটু বাড়ানোর চেষ্টা করো, দ্রুত যারা লাইভ ক্লাসটা শেয়ার করেনি তারা শেয়ার করে দাও। এবং 100-এর জন্য কনগ্রাচুলেশন তোমাদেরকেও আমাদেরকেও, আমাকে সবাই কনগ্রাচুলেশন জানাও তোমরা। আমরা আজকে 100 সেঞ্চুরি মারে দিলাম, তাই না? আচ্ছা দেখো, যারা এর আগের ক্লাসগুলো করোনি তারা খুবই ভালোভাবে খেয়াল করো, কারণ আমরা কিন্তু আজকের ক্লাসে এর আগের যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের কিন্তু কি করে নেবে, একটা সামারি করে নেব, ঠিক আছে? এই কারণে ভালোভাবে খেয়াল করো। দেখো, আমাদেরকে যদি কোনো একটা মান ডেসিমেলে দেয়া থাকে আর যদি সেটাকে বাইনারিতে প্রকাশ করতে বলে, আর ওই অংশটা যদি কি আকারে দেয়া থাকে, ভগ্নাংশ আকারে দেয়া থাকে, তাহলে সেটা সমাধান করতে হবে তোমাকে কি করে, গুণ করে। আর এই গুণের কাজটা তুমি কি দ্বারা সমাধান করবা, এই গুণের কাজটা তোমাকে করতে হবে ভিত্তির দ্বারা। কি বললাম, যদি কোনো একটা মান আমাদেরকে কিসে দেয়া থাকে, ডেসিমেলে দেয়া থাকে, আর যদি তার সমতুল্য কি নির্ণয় করতে বলে, বাইনারি মান নির্ণয় করতে বলে, তার পূর্ণ সংখ্যার অংশটা কিন্তু আমি সিকোয়েন্স থেকে বের করতে পারি 1 2 4 8 16 32 দ্বারা। আর ভগ্নাংশের যে মানটা সেটাকে আমাকে সমাধান করতে হবে কার মাধ্যমে, গুণের মাধ্যমে। আর গুণটা কি দ্বারা করতে হবে, গুণটা করতে হবে হচ্ছে ভিত্তি দ্বারা। এখন ভিত্তি কোনগুলা, এই যে দেখো একটা ভিত্তি আছে 10 আর একটা ভিত্তি আছে 2, তাহলে আমি কত দ্বারা গুণ করব? সেক্ষেত্রে তোমাদের বলা ছিল যে ডেসিমেল এই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি, এই ভিত্তিটা আমরা কখনোই ব্যবহার করব না। ডেসিমেলের ভিত্তি কি করা হয় না, ব্যবহার হয় না। অর্থাৎ সংখ্যা পদ্ধতির এই যে বিভিন্ন রূপান্তর বা কনভার্সন, এগুলাতে যখনই তোমার ভিত্তি দ্বারা কোনো কিছু করার কথা বলবে, সেখানে তুমি কখনোই ডেসিমেলের যে ভিত্তি এটা ব্যবহার করবে না। তাহলে ডেসিমেলের ভিত্তি কোনটা, 10। তাহলে গুণের যে কাজটা সেটা আমি 10 দ্বারা করব না, কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 0.50কে তোমাকে গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে তুমি মানটা পাবা কত, 1.00। তো তোমরা জানো রেজাল্টের জন্য আমাকে কোন মানগুলো নিতে হয়, পূর্ণ সংখ্যায় যে মানগুলো থাকে সেই মানগুলো নিতে হয়। তো পূর্ণ সংখ্যায় কত আছে, 1, এবং এটা যেহেতু ভগ্নাংশ যুক্ত মান, এজন্য আমাকে একটা দশমিক দিতে হবে। তাহলে দশমিকের পরে আমার মানটা কত হবে, 1 হবে। এর ফলে এর যে সঠিক অ্যান্সার, সেই সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে 0.1। বুঝতে পারছো তোমরা বিষয়টা? আচ্ছা, 0.1 অনেকেই অ্যান্সার দিছো। হ্যাঁ, এটার অ্যান্সার তোমাদের সঠিক আছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, আমি একটু খেয়াল করি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি। তাহলে 1 নাম্বার কোশ্চেন ছিল এটা, যারা পরীক্ষা দিতে পারোনি বা কোশ্চেনগুলোর অ্যান্সার সঠিকভাবে করতে পারোনি তারা দ্রুত বিষয়গুলো খেয়াল করে একটু। আচ্ছা, এরপরে দেখো পরের নাম্বার কি দেয়া আছে, পরের নাম্বার দেয়া আছে 11 000 11
0.011 এর সমতুল্য তোমার দশমিক মান জানতে চাইছে। এর আগে দেখো, এর আগে ডেসিমেলে বা দশমিকে মান দেয়া ছিল, বাইনারিতে জানতে চাইছে। এখন তোমাকে বাইনারিতে দেয়া আছে, তোমাকে কিসে জানতে চাইছে? ডেসিমেলে জানতে চাইছে। তো আমি কি বললাম যে যখন ডেসিমেলে দেয়া থাকবে, বাইনারিতে জানতে চাইবে, তখন পূর্ণ সংখ্যাটা আমরা সিকোয়েন্স দ্বারা বের করব আর ভগ্নাংশেরটা আমরা গুণ করে বের করব। আর যখন তোমার বাইনারিতে দেয়া থাকবে আর ডেসিমেলে মান বের করতে বলবে, তখন শর্টকাট নিয়ম হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার যে মানগুলো আছে এই মানগুলো তুমি সিকোয়েন্স দ্বারা বের করবা। কিরকম? এই অঙ্কের স্থানীয় মান কত? 1, এই অঙ্কের স্থানীয় মান কত? 2, এই অঙ্কের স্থানীয় মান হচ্ছে 4, এই অঙ্কের স্থানীয় মান হচ্ছে 8, এই অঙ্কের স্থানীয় মান 16, এই অঙ্কের স্থানীয় মান 32 আর এই অঙ্কের স্থানীয় মান হচ্ছে কত? 64। আমরা জানি বাইনারি সিকোয়েন্সটা 1 থেকে শুরু হয়, পরের মানগুলো হয় আগেরটার দ্বিগুণ। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64। এই স্থানীয় মানগুলো বসানোর পর তোমাকে সেই সকল মান নিতে হবে যে সকল স্থানীয় মানের মান 1। দেখো 64 এর মান 1, তাহলে আমি 64 নিব। 32 এর মান 1, তাহলে আমি 32 নিব। 2 এর মান 1, তাহলে আমি 2 নিব। 1 এর মান 1, তাহলে আমি 1 নিব। এখন যেগুলোর মান 1 সেগুলো তোমাকে টোটাল করতে হবে। তাহলে টোটাল করো, দেখো 64 আর 32 কত হয়? 96, 96 আর 2 কত হবে? 98, 98 আর 1 কত হবে? 99। তার মানে এতটুকু অংশের যে দশমিক ভ্যালু, তুমি দশমিক ভ্যালুটা কত পাচ্ছ? 99 পাচ্ছ। এখন তোমাকে পরের অংশটা সমাধান করতে হবে। তো আমি পরের অংশের মানগুলো কি বলছিলাম তোমাদের কি মনে আছে? বলো তো কি হবে? প্রথম যে অঙ্ক, সেই প্রথম অঙ্কের মান সবসময় হয় কত? 0.5। তারপরের যে অঙ্কটা থাকবে তার মান সবসময় হয় কত? 0.25। এর পরের যে অঙ্কটা থাকবে তার মান সবসময় কত হয়? 0.125। আর আমি কি বললাম যে আমাকে কোন মানগুলো নিতে হবে? যে সকল অঙ্কের মান কত থাকবে? 1 থাকবে, আমাকে সেগুলো নিতে হবে। 0.5 এর মান 0, তার মানে আমাকে কিন্তু 0.5টা নেওয়া যাবে না, আমাকে শুধু এই দুইটা নিতে হবে। এই দুইটা কি কি? একটা আছে 0.25 আর একটা আছে 0.125। এখন এই দুইটা যোগ করো, তাহলে এখানে হবে 5, এখানে 5 আর 2 7, এখানে 2 আর 1 3। তাহলে এতটুকু অংশের মান হচ্ছে 99 আর এতটুকুর মান হচ্ছে 375 এবং দশমিক আছে, তাহলে 0.375। তাহলে এই অঙ্কের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে এটা। তাহলে আমরা সহজে কিভাবে শিখলাম? দেখো, আমাকে যদি বাইনারিতে কোনো মান দেয়া থাকে আর যদি সমতুল্য দশমিক মান নির্ণয় করতে বলে, তাহলে পূর্ণ সংখ্যার মানগুলো আমি বাইনারির যে সিকোয়েন্স আছে 1 2 4 8 16 32 এটা বসায়, যেগুলো 1 সেটা টোটাল করে বের করব। আর ভগ্নাংশের পরে যে অঙ্কগুলো থাকবে মনে রাখবা, প্রথম অঙ্কের মান সবসময় হবে 0.5, তারপরের অঙ্কের মান সবসময় হবে 0.25, এরপরের অঙ্কের মান সবসময় হবে 125। এরপর আমাকে কোনগুলো টোটাল করতে হবে? যেগুলোর মান 1 সেগুলো টোটাল করতে হবে। এই যে 0.5 এর মান 0, তার মানে 0.5 বাদ এই 0.25 আর 0.125 আমি করলে কত পাবো? 375। এর ফলে হবে 99.375। তাহলে তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা অনেকেই অ্যান্সার দিছো 99.375। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাবা। তবে যারা আজকে একবারই প্রথম ক্লাসে জয়েন করছো, এগুলো সম্বন্ধে তো আমাদের কোনো কনসেপ্ট নাই, সেক্ষেত্রে তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। কারণ যেহেতু অনেকগুলো টপিক থেকে কোশ্চেন আমাকে সমাধান করতে হবে, এজন্য পূর্ণাঙ্গভাবে ওই টপিকগুলো কিন্তু আলোচনা করার এখানে কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তোমরা আগের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিবা। আর ক্লাসগুলো আবার যদি বলো ভাইয়া কোথায় পাবো, ক্লাসগুলো তুমি সব জায়গায় পাবা। তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপে যাও, তাহলে ওখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে আছে, অল লাইভ ক্লাস লিঙ্ক নামে একটা পোস্ট দেওয়া আছে, সেখানে সবগুলো লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এবং যে পেজ থেকে তোমরা এখন লাইভ দেখতেছো, দ্য আইসিটি বস, এই পেজে যাই দেখবা প্রথমে লেখা আছে হোম, তারপরে লেখা আছে ফটোস, এরপরে লেখা আছে ভিডিওস। তুমি যদি ওই ভিডিওসে ক্লিক করো, তাহলে এ পর্যন্ত এই পেজে একদম যেদিন আমি পেজটা ওপেন করছি সেদিন থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও ওখানে দেওয়া হয়েছে, সবগুলো ভিডিও কিন্তু তুমি ওখানে পেয়ে যাবো। ওখান থেকে তুমি আগের ক্লাসগুলো প্র্যাকটিস করে শিখে নিতে পারবা। আজকের ক্লাসে তুমি শুধু কনসেপ্টগুলো নিতে পারো। হ্যাঁ, তবে যারা রেগুলার ক্লাস করছো তাদের আজকের ক্লাসে কোনো সমস্যা হবে না, তারা ক্লাসটা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং আজকে নতুন কিছু শিখতে পারবে। যেমন আমরা আজকি কোডের মান নির্ণয়, এটা কিন্তু আজকে খুবই শর্টকাট ওয়েতে শিখবে, তো সেই পর্যন্ত অপেক্ষা করো তোমরা। তো এইটা যেহেতু আমি একটু শর্টকাট ওয়েতে তোমাদের দেখাইলাম, বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু তোমরা বলে দাও দেখি। আমি যদি তোমাকে এরকম মান দেই বাইনারিতে, আর যদি তার সমতুল্য দশমিক মানটা বের করতে বলি, তাহলে কত হবে আমাকে একটু জানাও। যারা লাইভ ক্লাসটা শেয়ার করে দাওনি, পরে যুক্ত হয়েছো, তারা দ্রুত একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদেরকে একটা কাজ দিছি, দেখো এই বাইনারি মানে সমতুল্য দশমিক মানটা কত হবে আমাকে একটু বলো। এটা কিন্তু খুবই এফেক্টিভ শর্টকাট। এগুলোর জন্য তোমার ক্যালকুলেটর চাপার কোনো প্রয়োজন নাই, ক্যালকুলেটরে বেস ঠিক করার প্রয়োজন হয়। যারা ক্যালকুলেটরের শর্টকাটগুলো জানো তারা জানো যে ক্যালকুলেটরে বেস ঠিক করতে হয়, তারপরে মান বের করে। তো কেউ তোমার ফ্রেন্ড বেস ঠিক করতে করতে তুমি এখানে মান বের করে অ্যান্সার দাগাই দিতে পারবা, যদি তুমি এগুলাকে একটু প্র্যাকটিস করে একদম ক্লিয়ারলিভাবে শিখে নিতে পারো। ঠিক আছে, তো আমরা সেটাই চেষ্টা করব, বারবার এগুলাকে প্র্যাকটিস করব। আচ্ছা, ভাইম বলছে মেমোরির ক্ষুদ্রতম একক কি? মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। মেমোরির ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।
আচ্ছা 53.375 বলছো অ্যান্সার। অনেকে যারা এখনো অ্যান্সার করনি তারা দ্রুত অ্যান্সারটা করে দাও। আচ্ছা 53 একজনের আসছে, কৌশিক দাসের আসছে 51.375। তো আমরা একটু দেখি 53 হবে নাকি 51 হবে। তো আমি কি বলছি, পূর্ণ সংখ্যার মানটা আমরা এই সিকোয়েন্স থেকে বের করবো। এই সিকোয়েন্স বলতে যে 1 থেকে শুরু হবে, প্রতিবারে মানগুলা দ্বিগুণ আকারে বাড়বে। তাহলে এটা আমি 1 করবো, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা হচ্ছে কত 32। এরপরে আমাকে কোন মানগুলো নিতে হবে, যে সকল অঙ্কের মান কত 1 সেগুলো। তাহলে 32 এর মান 1, 16 এর মান 1, 4 এর মান 1, 1 এর মান 1। তাহলে 32, 16, 48, 48, 4, 52, 52 আর আগে আমি কত পাবো 53 পাবো। এখন তার পরেরটা নির্ণয় করতে হবে। তো তার পরেরটা এখানে আবার হবে, এটা কত 0.5 হবে, এটা হবে 0.25, তারপরটা হবে 125। যেহেতু 0.50 তাহলে এটা বাদ, তাহলে 0.5 আর 0.25 আমি আবারও কত পাবো 375। তাহলে 53 দশমিক কত হবে 375 হবে। তো এভাবে কিন্তু সহজেই আমরা কি করতে পারি, অ্যান্সারগুলো বের করে নিতে পারি। গোলাম রাব্বি আপনি বলছেন 105.375। 105 কেন রে ভাই? তোমাকে দ্বিগুণ আকারে বাড়তে হবে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32। এরপরে যেগুলো 1 সেগুলো নিতে হবে। সব যোগ করলে তো 105 হয় না। তোমার মনে হয় যোগ করতে কোনো কিছু একটা তুমি ভুল করছো, ঠিক আছে। আচ্ছা আমরা 2 নম্বর কোশ্চেনের বিষয়গুলো সমাধান করে নিলাম। এখন আমরা আসি হচ্ছে কোশ্চেন নাম্বার 3। আমি কোশ্চেনগুলো প্রিন্ট করে নিছি, যেহেতু তোমাদেরকে সবগুলোই সমাধান করাইতে হবে। তো কোশ্চেন নাম্বার 3-তে বলছে 99 এর সমকক্ষ বাইনারি মান কোনটি। এটা একদম ইজি। 99 এটা ডেসিমেলে দেয়া আছে, তোমাদেরকে এর বাইনারি মান নির্ণয় করতে বলছে। তো ডেসিমেল থেকে বাইনারি কিভাবে সহজে নির্ণয় করা যায় এটা অনেকবার শেখানো হয়েছে। তো তোমরা একটু বলো যে এটার অ্যান্সার কী হবে। অ্যান্সারগুলো দ্রুত করো, যেহেতু আমাদেরকে প্রায় 20টা কোশ্চেন সমাধান করতে হবে এবং শুধু সেগুলাই সমাধান না, এর পারিপার্শ্বিক আমাদের আরও বিষয়গুলো আলোচনা করতে হবে। এই জন্য তোমরা একটু দ্রুত অ্যান্সার করো, তোমাদের কয়েকটা অ্যান্সার পেয়ে গেলে আমি সমাধান করে দেবো। আর এগুলো তো তোমাদের জানাই আছে। বলো 99 এর সমকক্ষ বাইনারি মানটা কত হবে। আর আজকে আমি কয়েকজনের রেজাল্ট দেখছি যে যারা রেগুলার ক্লাস করেও খারাপ করছে। তো আমি নাম বলতে চাচ্ছি না তাদের, যেহেতু এখানে কমেন্ট করো তোমরা। আমি কয়েকজন, সবাইকে না জানলেও কয়েকজনকে তো জানি যারা আগে থেকেও ক্লাস করে। তো তোমাদের কিন্তু খারাপ করা উচিত হয়নি, হ্যাঁ। এরপরে থেকে পরীক্ষা দিতে আসলে অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে দিয়ে আসবে। কারণ আমি বলতেছি যে তোমাদের এতদিন তোমরা 1 বছর অপেক্ষা করছো, খুবই ভালো কথা, কিন্তু এখন কিন্তু তোমরা একদম তীরে চলে আসছো। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদিও যে ডেট দেয়া আছে সেই ডেটে না হলেও খুব একটা বেশি হয়তো পেছাবে না, ঠিক আছে। কারণ যে ডেটটা দেওয়া আছে এই ডেটগুলোতে না হওয়ার পসিবিলিটিও কিন্তু বেশি। কারণ যেহেতু সরকারি নির্দেশনা মতে 15 অক্টোবরের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস কার্যক্রম বা কোনো কিছু খুলতে পারবে না। আর ক্লাস টালাস বা প্রশাসনিক কার্যক্রম এগুলো চালু না হলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়াটাও একটা অনিশ্চয়তা আর কি। যাই হোক, এটা জাস্ট আমার কথা, তোমরা নোটিশ অবশ্যই পাবা। তবে কথা হচ্ছে তীরে আসে যেন তোমাদের নৌকাটা ডুবে না যায়। যেহেতু তোমরা একটা দীর্ঘ সময় প্রায় 1 বছরের মতো অপেক্ষা করে আসলা, তো এখন তীরে আসে যদি নৌকাটা ডুবে যায় তাহলে তো সেটা ভালো কাজ হবে না, তাই না। এজন্য আগে কি করছো এখন একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করো। এখনও যদি তোমরা বিষয়গুলোকে একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসো বা পড়াশোনা শুরু করে দাও, তাহলে কিন্তু ভালো কিছু আশা করা যাবে এবং এটাই হবে বুদ্ধিমানের কাজ। তীরে আসে যেন নৌকা ডুবে না যায়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখবা। তো এটাতে একদম ইজি। আমি কি করব, জাস্ট আমি স্থানীয় মান বসাই নিব। 1, 2, 4, 8, 16, 32, 64। আচ্ছা আমি কি 128 পর্যন্ত আসতে পারবো? 64 দ্বিগুণ করলে তো 128 হয়। আমি কিন্তু 128 পর্যন্ত আসতে পারবো না। কেন পারবো না? তোমাদের বলা ছিল যে তোমরা সবসময় এই সিকোয়েন্সটা ওই মান পর্যন্ত নিবা, তোমাকে যে মান নির্ণয় করতে বলবে তার থেকে কম পর্যন্ত। আমাকে 99 এর বাইনারি নির্ণয় করতে বলছে। এই 99 এর বাইনারি মান জানার জন্য কিন্তু আমাকে 128 এই ভ্যালুটার প্রয়োজন নাই। এজন্য আমি এই সিকোয়েন্সে 128 পর্যন্ত যাব না। আমি কত পর্যন্ত যাব? 64। আবার 32 পর্যন্ত আসলেও কিন্তু হবে না, তোমাকে 64 পর্যন্তই আসতে হবে। তাহলে কি বললাম, তোমাকে যে সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে তুমি সিকোয়েন্সে মানটা আসবা ওই সংখ্যার থেকে কম পর্যন্ত। ওই সংখ্যার থেকে কম মানে আবার 98 পর্যন্ত না, মানে এই সিকোয়েন্সে এই সংখ্যার থেকে কম মান যেটা হয় সেটাই। বুঝাইতে পারছি? এখন তোমাকে কি করতে হবে, সিম্পলি এখানে 99 মিলাইতে হবে। তাহলে 64 আর 32 কত হয়? 96 হয়। 96 আর 2 কত হয়? 98। 98 আর 1 কত হয়? 99। তো যে মানগুলা এই মানটা পাওয়ার জন্য যোগ হবে সেগুলো আমি কত করে নিব? 1 করে নিব। আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আমি কত করে নিব? 0 করে নিব। তাহলে যে মানটা পাবো সেটাই হবে ওই দশমিক মানের সমতুল্য বাইনারি মান। এগুলো আমরা অনেক দেখছি, ঠিক আছে। তৌফিকে ইসলাম বলছে বিইউপি এর এক্সাম তো হইলো, বিইউপির বিষয় আলাদা আর বাকি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয় আলাদা। সব কিছুকে তো একসাথে নিলে হবে না, তাই না?
আচ্ছা যাই হোক, ওটা জাস্ট আমি আমার একটা আইডিয়া থেকে বলছি, ওটাকে তোমরা অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। তোমরা তোমাদের মতো প্রস্তুতি নিতে থাকো, যেভাবে তোমাদের ডেট দিবে পরীক্ষার সেভাবে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবো। তবে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা দীর্ঘ সময় অপেক্ষা করে আসলাম, সেই অপেক্ষার ফলটা যেন আমরা অন্ততপক্ষে পাই। এখন এই সময় আসে ঢিলামি দিয়ে তোমরা যদি এতদিনে প্রস্তুতিটাকে খারাপ করে ফেলো, তাহলে কিন্তু এটা আরও খারাপ হবে, তাই না? এটাই বলতে চাইছিলাম আর কি, তাছাড়া এই কথার মানে অন্য কোনো কিছু না। আচ্ছা এখন দেখো, তাহলে এটা বুঝে গেলা, তাহলে আমাকে এখন 75 এটার সমতুল্য বাইনারি কি হবে দ্রুত বলো দেখি। 99 যে দিবে তা না, যে কোনো মান দিতে পারে। তা আমি একটু দেখে নেই যে তোমরা সবাই বুঝতে পারলা কিনা। যারা আগের ক্লাস করছো তারা তো অবশ্যই পারবা, যারা নতুন আজকের ক্লাসে জয়েন হয়েছে, আগের ক্লাসগুলো পুরোপুরি করা নাই বা এই বিষয়গুলো জানা নাই, তারা একটু সমাধান করে আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো যে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। আচ্ছা মির্জা ঐশী অলরেডি অ্যান্সার দিছো 11100011, এটা কি আগের অ্যান্সার নাকি এখনকার? আচ্ছা এটা আগের অ্যান্সার দিছো। এখন তুমি 75-এর অ্যান্সার বলো। 75 দিছি, মান কি হবে? হাসিফ আহমেদ বলছো 1001011। আচ্ছা আমরা দেখবো হয় কিনা। আচ্ছা এসকে সাব্বির বলছো আলাদা কাগজ দেওয়া হবে কিনা পরীক্ষার সময়? না ভাই, কোনো আলাদা কাগজ দিবেও না, তুমি নিয়েও যাইতে পারবে না। তোমার যে কোশ্চেন দেওয়া থাকবে ওই কোশ্চেনের যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাগুলোতে রাফ করতে হবে। আর তোমার তো একটা থাকবেই রাফ করার জন্য, একটা লুজ শিট। সেই লুজ শিট কোনটা? ব্রেঞ্চ। তবে ব্রেঞ্চ টেন্সে লিখবা না, তোমাদের যে এক্সাম পেপার দেওয়া থাকবে তার যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাগুলোতে তোমাদেরকে রাফ করতে হবে। গোপাল বর্মন বলছে এক্সামটা দিতে পারলাম না। এক্সাম না দিতে পারলে তো কিছু করার নাই দাদা, এক্সামের লিঙ্ক যথেষ্ট দেওয়া হয়েছে, তোমাদেরকে একটু খাটতে হবে। আমি বললাম না যে এগুলা তো আর অন্য কোনোভাবে বা সিক্রেটলি আলাদা করে কাউকে নেওয়া হচ্ছে না, তাই না? ওপেন প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে, অনেকেই অংশগ্রহণ করতেছে। তুমি যেমন দিতে পারো নি, 100 জনেরও বেশি জন কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে একটু খুঁজতে হবে বিষয়গুলো। এখন সব কিছু তোমরা যদি আমাকে সবাই নক দিয়ে বলো যে ভাই আমাকে এক্সামের লিঙ্ক মেসেজ করেন, এটা তো আমার দ্বারা কখনো সম্ভব না, বা যারা মডারেটর আছে তাদের দ্বারাও সম্ভব না, কারণ আমাদের অফলাইন কার্যক্রম আছে, আমাদের অফলাইনেও বেশ কিছু সময় দিতে হয়, বা ওভাবে কিন্তু আসলে হয় না। এই জন্য তোমাদেরকে একটু যেভাবে নোটিশ দেওয়া হয় সেই নোটিশগুলো ফলো করে ওই টাইমের মধ্যে আসলে এক গ্রুপে 2-1টা পোস্ট খুঁজলেই কিন্তু তোমরা বিষয়গুলো পাই যাবে। এগুলো নিয়ে আমি বারবার কথা বলতে চাচ্ছি না। তো আমরা 75-এর অ্যান্সারটা মনে হয় অনেকে দিয়ে দিছো তোমরা, আমরা একটু সমাধান করি। তাহলে যখনই ডেসিমেলে মান দেওয়া থাকবে আর বাইনারিতে নির্ণয় করতে বলবে, তুমি কোনো কিছু না করে জাস্ট তুমি এই সিকোয়েন্সটা নিয়ে নিবা। এই সিকোয়েন্সটা কীভাবে আসে বুঝতে পারছো তো? 1 থেকে শুরু করবা, পরেরটা হবে আগেরটার দ্বিগুণ। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ 64, 64 পর্যন্ত আসলেই হবে। কেন? কারণ আমাকে কত মান নির্ণয় করতে বলছে? 75। এর দ্বিগুণ করলে 128 হবে, যেটা প্রয়োজন নেই। এখন আমি 75 মিলাবো। এখানে আমি 99 ছিল, 99 যোগ করে মিলাইছি, এখানে 75 আছে, এই জন্য 75 মিলাইতে হবে। তাহলে 64 আর হাতে কত হবে বলো দেখি? 64 আর হাতে হবে হচ্ছে 72, তাই না? 72তে হয় মনে হয়, হ্যাঁ 72, 72 আর 74 আর 75। তাহলে যেগুলো কাউন্ট হবে এগুলো 1 হবে, আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলো 0। তাহলে 1001011। যারা অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার সঠিক আছে। তাহলে এটাও আমরা বুঝে গেলাম। এখন আমাকে বলছে যে 469 এর বিসিডি মান কত? আচ্ছা বিসিডি এর পূর্ণরূপ কি বলো দেখি? বিসিডি এর পূর্ণরূপ কি জানা আছে তোমাদের? এটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আমরা এখন কত নম্বর কোশ্চেনে আসি? আমরা এখন আসি হচ্ছে 4 নম্বর কোশ্চেনে। 469 এর বিসিডি মান কত? তো এই যে বলছে বিসিডি মান কত, তো তোমরা আমাকে বলো যে বিসিডি জিনিসটা কি? আচ্ছা ইমন, জাহিদ, সুমাইয়া, নৌরিন অনেকেই পরবর্তীতে অ্যান্সার দিছো। বিসিডি মানে হচ্ছে কিন্তু বাইনারি কোডেড ডেসিমেল। পূর্ণরূপগুলো মনে রাখতে হবে, পূর্ণরূপ থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা যে কোনো অধ্যায়ের পূর্ণরূপ হোক, পূর্ণরূপ থেকে অবশ্যই থাকবে। আচ্ছা বিসিডি মানে তো জানলাম বাইনারি কোডেড ডেসিমেল। এই বিসিডি কোডটা কত বিটের কোড? বিসিডি কোড কত বিটের কোড? বিসিডি কোড কত বিটের কোড? দ্রুত বলো, দ্রুত। আমাদেরকে 20টা কোশ্চেনে সলভ করতে হবে, প্লাস আদার্স ওই প্রশ্ন রিলেটেড আরও বিষয় জানতে হবে। বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড, ঠিক আছে? মনে আছে তোমাদের? বিসিডি কোড 4 বিটের। এর মানে তোমাকে যে মানগুলো দেয়া থাকবে, এই মানগুলোকে বিসিডিতে প্রকাশ করতে গেলে অবশ্যই প্রতিটার জন্য কয় বিট করে নির্ণয় করতে হবে? 4 বিট। তাহলে 4 বিট যেহেতু নির্ণয় করবো, তাহলে আমাকে এই যে 4 ঘর পর্যন্ত মান লাগবে 4। তো আমি যদি শুধু 4 কাউন্ট করি তাহলে 4 হবে, তাহলে বাকিগুলো কি হবে? 0। তাহলে 4 এর জন্য আমি পাবো 0 1 0 0, তাই না?
এরপরে 6, এখন 6 কীভাবে পাবো? এই যে 4 আর 2 6, তাহলে এই দুইটা 1 হবে, বাকিগুলো ফাঁকা আছে, তাহলে বাকিগুলো 0, তাহলে 6-এর জন্য আমি পাচ্ছি 0 1 1 0। 9 9 কীভাবে পাওয়া যাবে? এই যে দেখো 8 আর 1 9, তাহলে এই দুইটা 1 হবে, বাকিগুলো ফাঁকা আছে, বাকিগুলো 0, তাহলে 1 0 0 1। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে 0 1 0 0 0 1 1 0 1 0 0 1। এবং এখানে বেস হিসাবে কি 2 লেখা যাবে? এখানে কিন্তু বেস হিসাবে কখনোই 2 লেখা যাবে না, বেস হিসাবে কি লিখতে হবে? বিসিডি। আমাকে বাইনারিতে প্রকাশ করতে বলে নাই, বাইনারিতে প্রকাশ করলে আমি 2 লিখবো, আর যখন বিসিডিতে প্রকাশ করতে বলবে তখন বেস হিসেবে অবশ্যই কি দিতে হবে? বিসিডি দিতে হবে। তাহলে তোমাকে যদি কোনো একটা মান দশমিক সংখ্যায় দেয়া থাকে আর যদি বিসিডিতে নির্ণয় করতে বলে, তাহলে তুমি সিম্পলি ওখানে প্রতিটা যে মান দেয়া থাকবে সেই প্রতিটা মানের তুমি কি কয় বিট করে নির্ণয় করবা? 4 বিট করে নির্ণয় করবা। তাহলে তোমরা আমাকে বলো দেখি, আমি যদি এই মানটা দেই তাহলে এর বিসিডি মান কত হবে? আমি যদি এই মানটা দেই তাহলে এটার বিসিডি মান কত হবে বলো? আচ্ছা, যারা এখনও লাইভ ক্লাসটা শেয়ার করেনি তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, এই বিষয়টার জন্য আমাকে বারবার ক্লাসে মেনশন করতে না হয়। ক্লাসে উপস্থিত থাকতে হলে প্রথম কাজটাই হচ্ছে ক্লাসে আসার শুরুতে তোমাকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? আর লাইভ ক্লাসটা শেয়ার থাকলে তুমি পরবর্তীতে এই যে ক্লাস অনেকেই খুঁজে পায় না, তুমি কিন্তু তোমার নিজস্ব টাইমলাইন থেকে ক্লাসটা যে কোনো সময় দেখে নিতে পারবা। আচ্ছা, অনেকেই সঠিক অ্যান্সার দিছো। সামি দিছে, শায়লা খান, সুবর্ণ বসা। সুবর্ণ বসাকের আজকের পরীক্ষার নাম্বার অনেক কম আসছে। রিফাত দিছে অ্যান্সার। আচ্ছা, অনেকেই পরবর্তীতে অ্যান্সার দিছো। তাহলে 2 এর জন্য আমরা কি পাবো? 0 0 1 0, আর 1 এর জন্য আমরা পাবো হচ্ছে 0 0 1। তাহলে এটাই হবে আমার ওই সংখ্যার যে বিসিডি, সেই বিসিডি মান। তাহলে 4 নাম্বার যে কোশ্চেন বা কোনো কিছুর বিসিডি মান কীভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা শিখে গেলাম। এখন আমরা আসি হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার একটা এমনি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, বলছে ইউনিকোড কত বিটের? তো জানায় দাও কত বিটের? ইউনিকোড কত বিটের জানায় দাও। ইউনিকোড কত বিটের বলো? 17 পাইছো? 17 পায়ে তো হবে না দাদা, 20 পাইতে হবে, 20। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন ভুল আছে, 19 নাম্বার কোশ্চেনটা মনে হয়। তো ওই 19 নাম্বার কোশ্চেন ভুল থাকার কারণে সবাইকে কিন্তু 1 নম্বর করে প্লাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেহেতু এটা ভুল হয়ে গেছে সবার ওই নাম্বারটা দেওয়া হয়েছে। আর যারা মনে করো 10 নম্বর 12 নম্বর পাইছো তারা কিন্তু আসলে 10 12 নম্বর পাও নাই, কারণ তোমাদের কিন্তু এখানে মার্কস নেগেটিভ মার্ক কাউন্ট করা হয়নি। তো তুমি কিন্তু আরও 2-3 নম্বর দেখা যাবে যে তোমার নেগেটিভ মার্কেই চলে যাবে, সেক্ষেত্রে তুমি আর 10 12 নম্বর কিন্তু থাকবে না, তোমার নাম্বার হয়ে যাবে 8 9। যে 15 16 পাইছো তার নাম্বার হয়ে যাবে 13.5 বা 14 এরকম, ঠিক আছে? এই জন্য মোটামুটি নাম্বারগুলো চেষ্টা করবা প্রতিটা পরীক্ষায় 15-র উপরে নেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি না যে সবাইকে 20-এ 20 পাইতে হবে, আর 20-এ 20 পাওয়াটা উদ্দেশ্য থাকবে, বাট না পারলে সমস্যা নাই, কারণ তোমার পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কিন্তু কখনো 100-এ 100 প্রয়োজন হয় না, তাই না? সেক্ষেত্রে 2-1টা মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এমন নম্বর পাইতে হবে যেন আমি বুঝি যে তুমি প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিছো বা তুমি সামনে যায় ভালো কিছু একটা করতে পারবা। আচ্ছা, এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন ছিল। ইউনিকোড কত বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের। আচ্ছা, ইউনিকোডের পূর্ণরূপটা কি তোমাদের মনে আছে বলো দেখি? ইউনিকোডের পূর্ণরূপটা কি তোমাদের মনে আছে? কালকে কিন্তু আমরা কোড নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কম্পিউটার কোডিং অংশ থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। মোট কথা হচ্ছে আমরা প্রতিদিনেই যে ক্লাস করতেছি, এই প্রতিটা ক্লাসের যে পড়াশোনার টপিক, প্রতিটা টপিক থেকেই কিন্তু একটা করে কোশ্চেন আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এজন্য কোনো দিনের ক্লাসেই কিন্তু মিস করা যাবে না, আর মিস হয়ে গেলে অবশ্যই ক্লাসটা খুঁজে নিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, ঠিক আছে? বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত বলো দেখি? বাংলা ভাষা কোন কোডের অন্তর্ভুক্ত? আমরা 5 নাম্বার সমাধান করে নিলাম। এবার আমরা দেখি হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার বলছে কোন কোডের মাধ্যমে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে প্রকাশ করা যায়? কোন কোডের মাধ্যমে দশমিক সংখ্যার প্রতিটি মানকে প্রকাশ করা যায়? দশমিক সংখ্যার প্রতিটি মানকে প্রকাশ করা যায়। এটা জানা আছে, এটা কোশ্চেন আমি গতদিন ক্লাসে লিখে দিয়েছিলাম তোমাদের। যারা গতদিনে ক্লাস করছো অবশ্যই এটা পারছো তোমরা। বিসিডি অলরেডি অ্যান্সারও দিয়ে দিছে, সেটা হচ্ছে বিসিডি। বিসিডি হচ্ছে একটা নিউমেরিক কোড। বিসিডিকে কোন কোড পদ্ধতি বলা হয়? নিউমেরিক কোড পদ্ধতিও বলা হয়। তোমাকে যদি কোশ্চেনে বলে যে নিচের কোনটি নিউমেরিক কোড, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, নিচের কোনটি নিউমেরিক কোড, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে বিসিডি। হ্যাঁ, আর একটা বলো দেখি আলফা নিউমেরিক কোডগুলো কি কি? বিসিডি যদি নিউমেরিক কোড হয় তাহলে আলফা নিউমেরিক যে কোডগুলো আছে সেই কোডগুলো কি কি আমাকে লেখিয়ে দাও তোমরা।
আলফানিউমেরিক যে কোড আছে সেই আলফানিউমেরিক কোডগুলো কি কি আমাকে লিখে দাও। তাহলে দশমিক সংখ্যাকে কোডে প্রকাশ করতে কোন কোড? বিসিডি কোড। আর এই বিসিডি কোডটাকে কোন কোড বলা হয়? নিউমেরিক কোড বলা হয়। তো বিসিডি হচ্ছে নিউমেরিক কোড, তাহলে আলফা নিউমেরিক কোড কি কি আমাকে একটু তোমরা জানাই দাও। আমি ততক্ষণে পরের কোশ্চেনটা একটু তুলে নিই। আচ্ছা, এবার বলছে এফ এফ এর সাথে 2 যোগ করলে কত হবে? এফ এফ 16 এর সাথে 2 যোগ করলে কত হবে? এটা আমাদের কত নম্বর কোশ্চেন? এটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। ঠিক আছে, সমস্যা নাই, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করে ফেলবো। অলরেডি আমাদের প্রায় অর্ধেক ক্লাস চলে গেছে, তো অর্ধেক ক্লাস আরও কিন্তু বাকি আছে। ঠিক আছে, তাহলে আলফা নিউমেরিক কোড তোমরা বলছো হচ্ছে আস্কি ইবিসিডিআইসি, আর একটা হচ্ছে ইউনিকোড। অনেকে একটা দুইটা করে বলছো, কিন্তু আলফা নিউমেরিক কোড হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে আস্কি, একটা হচ্ছে কি ইবিসিডিআইসি, আর একটা হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, এখন আমরা এই কোশ্চেনটা সমাধানে আসি। তো এই কোশ্চেনটা সমাধানের জন্য তোমাদের যে বিষয়টা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে যোগের একটা সার্বজনীন নিয়ম শেখানো হয়েছিল তোমাদের। কি নিয়ম? সার্বজনীন নিয়ম। এটাকে কেন সার্বজনীন নিয়ম বলা হচ্ছে? কারণ ওই নিয়ম দ্বারা তুমি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগের সমাধানটা করতে পারবে। সেই নিয়মটা আবারও একবার বলে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি, তোমরা খেয়াল করো। সেই নিয়মটা কি ছিল? কোনো সংখ্যা পদ্ধতির যোগের যে মান, সেই মানগুলো কখনো তাদের ভিত্তির সমান বা বেশি হবে না। কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের যে মান, সেই যোগফলের মানগুলো কখনো ভিত্তির সমান বা বেশি হয় না। সমানও হতে পারবে না, ওই ভিত্তির থেকে বেশিও হতে পারবে না, কিন্তু হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন নিয়ম কি? ওই যোগফল যেটা ভিত্তির থেকে বেশি হয়ে গেল, সেই যোগফলের মান থেকে ভিত্তির মানটা বিয়োগ করে দিতে হবে। তো আসো আমরা একটু যোগ করি। এটা তোমাকে এই মানের সাথে 2 যোগ করতে বলছে, তাহলে আমাকে এফ এফ এর সাথে 2 যোগ করে নিতে হবে। এফ এর মান কি তোমাদের জানা আছে? হেক্সাডেসিমেলে এফ এর মান কিন্তু কত? 15। এফ এর সাথে 2 যোগ করা মানে আমাকে 15 এর সাথে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে 15 এর সাথে 2 যোগ করলে এখানে কত হয়ে যাবে? 17। যেহেতু এখানে হেক্সাডেসিমেল দেয়া আছে যে বেস 16, তার মানে কি এটা হেক্সাডেসিমেল। তো আমি তোমাদের কি বলছি যে কোনো সংখ্যা পদ্ধতির যোগফলের যে মান, সেই মানগুলো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির সমানও হতে পারবে না, বেশিও হতে পারবে না। তো দেখো এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 16, কিন্তু যোগের মান চলে আসছে কত? 17। তার মানে কি ভিত্তির থেকে বেশি হয়ে গেছে। কিন্তু আমরা তো বলছি বেশি হয় না বা হতে পারে না, হয়ে গেল। এখন কি করবা? এখন নিয়ম হচ্ছে এই যে যোগফল যেটা বেশি হয়ে গেল, সেটা থেকে তোমাকে ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে 17 থেকে 16 বাদ দিলে তুমি এখানে মান কত পাবা বলো তো? 1 পাবা, তাই না? আর যতবার বিয়োগ যাবে সেটাকে আমাকে কি হিসাবে নিতে হবে? ক্যারি হিসাবে নিতে হবে। আর ক্যারিটা কোথায় কাউন্ট হয়? তার পাশে কাউন্ট হয়। তাহলে এখানে কি চলে আসবে? একটা ক্যারি 1 চলে আসবে। আবার এফ এর সাথে তোমাকে 1 যোগ করতে হবে। তো এফ এর মান হচ্ছে 15, সেই 15 এর সাথে আমি এবার 1 যোগ করবো। তো 15 এর সাথে 1 যোগ করলে কত হবে? 16। এখন 16 কি হতে পারবে? 16ও কিন্তু হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ তোমাকে বলছে ভিত্তির সমানও হতে পারবে না, তার থেকে বেশিও হতে পারবে না। তো এটা কিন্তু ভিত্তির সমান হয়ে গেছে। তখনও কি করতে হবে? এই যে যোগফল যেটা ভিত্তির সমান হয়ে গেল, সেটা থেকে ভিত্তি বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 16 বাদ দিলে তুমি কি পাবা? 0 পাবা। আবারও যেহেতু আমি একবার বিয়োগ করছি, তাহলে ক্যারির মান 1, পাশে ক্যারি 1 চলে আসবে। এখানে যেহেতু কোনো মান নাই, তাহলে ক্যারির যে মান, সেই মানটা বসে যাবে। তাহলে এত এর সাথে 2 যোগ করলে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কত? 101 হবে। আশা করতেছি তোমরা এই যোগের যে নিয়মটা, এই নিয়মটা তোমরা বুঝতে পারছো। বুঝছো কিনা আমাকে বলো দেখি। যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছো তারা বিষয়গুলো বুঝতে পারতেছো কিনা বলো। মোটামুটিভাবে হলেও বুঝতে হবে। আর পূর্ণাঙ্গভাবে বোঝার জন্য এর আগে এই যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে, এই লাইভ ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আজকে কিন্তু আমরা ক্লাস করতেছি না, আজকের ক্লাসের নাম হয়েছে সলভ ক্লাস। অর্থাৎ আমরা যে আজকে অনলাইন পরীক্ষাটা নিছি, সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমরা সলভ করতেছি। আচ্ছা, এবার তোমাদের আসল কোশ্চেনে আসছে যে সি এর আস্কি মান 67 হলে ই এর মান কত? খুবই ভালোভাবে খেয়াল করো, এই বিষয়টা কিন্তু আমাদের একাডেমিক লেভেলে ছিল না। তো এটা একটু তোমাদেরকে শিখতে হবে। আমি এটা একটু টাইম নিয়ে আলোচনা করব, খুবই মনোযোগ দিয়ে দেখো। এখানে বলছে সি, এটা বলতে বড় হাতের সি আর কি। ছোট হাতের বড় হাতের আস্কি মান কিন্তু আলাদা। সি এর আস্কি মান 67 হলে ছোট হাতের ই এর মান কত? মনোযোগ দিচ্ছ তো সবাই? এই প্রশ্নটাতে মনোযোগ দাও, খেয়াল করো এদিকে। হ্যাঁ, মেসেঞ্জার, অনেকে দেখা যায় যে লাইভ ক্লাস করতে করতে মেসেঞ্জারে আবার বাবু খাইছোর খবর নাই, তো বাবু টাবু রাখো, বাবুকে ঘুম পাড়ে দাও। এদিকে এখন দেখো, খেয়াল করো, এটা না পড়লে কিন্তু সমস্যা আছে। এদিকে দেখো,
এই কোশ্চেনটা সমাধান করার জন্য প্রথমে আমাকে দুইটা বিষয় জানতে হবে। তো আমি সেই দুইটা বিষয় আগে একটু জানাই দিই তোমাদের। তো সেই দুইটা বিষয়ের একটা হচ্ছে এই বড় হাতের এ এর আস্কি মান 65, বড় হাতের এ এর আস্কি মান 65, ঠিক আছে? বড় হাতের এ এর আস্কি মান 65, এটা মনে রাখতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে একটা সূত্র দিয়ে দিচ্ছি, সেই সূত্রটা হচ্ছে n+32। এখন n কি? n হচ্ছে বড় হাতের অক্ষরের আস্কি মান, বড় হাতের অক্ষরের আস্কি মান। আমি একে তথ্যগুলো লিখে নেই, তারপরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তাহলে বোঝানোটা সহজ হবে। আর এটা করলে আমি কি পাবো? এটা করলে আমি পাবো হচ্ছে ছোট হাতের অক্ষরের আস্কি মান, ছোট হাতের অক্ষরের আস্কি মান। আচ্ছা, আমি পুরো বিষয়গুলো লিখে নিলাম। এখন আমি তোমাদেরকে একটু দেখো, আমি তথ্য যা জানা প্রয়োজন সেগুলো লিখে নিলাম। এখন এদিকে খেয়াল করো, বিষয়গুলো বুঝে নাও। একটা তথ্য কি মনে রাখবো, যে বড় হাতের এ, আমি বলছি বড় হাতের ছোট হাতের আস্কি মান কিন্তু আলাদা, এই জন্য খেয়াল করো বড় হাতের এ এর আস্কি মান হচ্ছে 65, এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে হচ্ছে n+32, যেখানে n এর মানটা হবে বড় হাতের অক্ষরের আস্কি মান। আর এই বড় হাতের অক্ষরের আস্কি মানের সাথে যদি আমি 32 যোগ করি, তাহলে ওই ক্যারেক্টারেরই ছোট হাতের যে আস্কি মান আছে সেই ছোট হাতের আস্কি মানটা পাবো। কীরকম? আমি কি বলতেছি যে n+32 করলে আমি ছোট হাতের ক্যারেক্টারের আস্কি মান পাবো, তাই না? আর এনটা কি? এন হচ্ছে বড় হাতের ক্যারেক্টারের আস্কি মান। অর্থাৎ আমি যদি বড় হাতের এফ এর সাথে, বড় হাতের এফ এর বলতে বড় হাতের এফ এর আস্কি মানের সাথে আমি যদি 32 যোগ করে দেই, তাহলে আমি কি পাবো? ছোট হাতের যে এফ আছে সেই ছোট হাতের এফ এর আস্কি মানটা পেয়ে যাব। তাহলে পদ্ধতিটা কি বললাম বলো দেখি? বড় হাতের আস্কি মানের সাথে আমি যদি কত যোগ করে দেই? 32 যোগ করে দেই, তাহলে ওই বড় হাতেরই যে ছোট হাতের ক্যারেক্টার আছে সেই ছোট হাতের ক্যারেক্টারের আস্কি মানটা তুমি পেয়ে যাবা। যেমন আমি তোমাকে এখানে বলছি যে বড় হাতের এর আস্কি মান কত বলছি বলো তো? 65, এটা তোমাকে মনে রাখতে হবে, বড় হাতের এর আস্কি মান 65। এখন যদি আমি জানতে চাই যে ছোট হাতের এর আস্কি মানটা কত, তাহলে কি তোমরা বলতে পারবো না? বলো দেখি, ছোট হাতের এর আস্কি মানটা কত হবে বলো দেখি? বলেন রে। হ্যাঁ, আগেই 101, 99 অ্যান্সার দিয়ে ফাটাই দিছে, ওগুলা বাদ দাও। এই ছোট হাতের এর আস্কি মান কত হবে এটার অ্যান্সার করো। সামিউল সামি বলছো 65 হচ্ছে বড় হাতের। আচ্ছা, এখানে ইমরান হোসেন বলছো 97। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাকি সবাই বলতেছে 97। কিভাবে 97 পাইলাম? দেখো, আমাদের সূত্র কি জানা আছে? সূত্র হচ্ছে n+32। অর্থাৎ এই ছোট হাতের এ এর মান জানার জন্য আমাকে এখন n+32 করতে হবে, যেখানে n কার মান? n হচ্ছে ওই ছোট হাতের ক্যারেক্টারেরই বড় হাতের ক্যারেক্টারের আস্কি মান। এন কার মান? ওই ছোট হাতের ক্যারেক্টারেরই বড় হাতের ক্যারেক্টারের আস্কি মান। তাহলে এখানে এই বড় হাতের এ যার মান হচ্ছে কত? 65, তাহলে এনের জায়গায় আমি কত বসাবো? 65। তাহলে 65 আর 32 করলে কত হবে? 97 হবে। তাহলে কিভাবে এটা নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পারছো? কোনো একটা ছোট হাতের আস্কি মান জানার জন্য তার যে বড় হাতের আস্কি মান আছে তার সাথে যদি আমি 32 যোগ করে দেই, তাহলে আমি কি পেয়ে যাব? ছোট হাতের ক্যারেক্টারের আস্কি মানটা পেয়ে যাবো। এটা যদি বুঝতে পারো, তাহলে আমরা এখন আমাদের কোশ্চেনের সমাধানে আসি। আমাকে কি নির্ণয় করতে বলছে বলো দেখি? ছোট হাতের ই এর আস্কি মান নির্ণয় করতে বলছে, কিন্তু আমি বলছি যে ছোট হাতের বের করার জন্য তোমাকে আগে বড় হাতের ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা জানতে হবে। তাহলে এই ছোট হাতের ই এর মান বের করার জন্য আমাকে আগে একটু বড় হাতের ই এর মানটা জানতে হবে। এখন আমি বড় হাতের ই এর মানটা কোথায় পাবো, তাই না? দেখো, তোমাকে আমি বলে দিছি যে বড় হাতের এ এর মান হচ্ছে 65। তার পরবর্তী যে মানগুলো সেগুলো তোমাকে এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ এক এক করে বাড়বে। আমি যদি বড় হাতের বি এর কথা বলি তাহলে এটা হবে 66, আমি যদি বড় হাতের সি এর কথা বলি এটা হবে 67। যে ভ্যালুটা তোমাদের কোশ্চেনে কিন্তু উল্লেখ করে দেয়া আছে। সবসময় যে দেয়া থাকবে তা না, যখন দেয়া থাকবে না তখন তুমি কিভাবে বের করবা? এই যে এ এর মান 65 মনে রাখতে বলছি, তারপরে তুমি এক এক করে বাড়াবা। আমাকে বড় হাতের ই লাগবে, তাহলে বড় হাতের ইটা বের করে ফেলো। ডি হবে 68 আর বড় হাতের ই কত হবে? 69। তাহলে বড় হাতের ই এর আস্কি ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 69। তার মানে এন এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত? 69। এখন তার সাথে আমাকে কত যোগ করে দিতে হবে? 32 যোগ করে দিতে হবে। তাহলে 69 আর 32 যোগ করে দিলে কত হবে বলো দেখি? 101। এই 101 মানটাই হচ্ছে ছোট হাতের ই এর আস্কি ভ্যালু। বড় হাতের আস্কি ভ্যালুর সাথে আমি যদি 32 যোগ করে দেই, তাহলে ওই বড় হাতেরই যে ছোট হাতের ক্যারেক্টারটা আছে তার আস্কি মানটা জানা যাবে। এই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বলেন।
সবাইকে অ্যান্সার দিতে হবে ক্লিয়ার কিনা। 100 জন এখন ক্লাস করতেছেন, 100 জনেরই আমি অ্যান্সার চাই যে তারা ক্লিয়ার কিনা, কারণ এটা ভালোভাবে বুঝতে হবে। আর এটা বোঝার জন্য যথেষ্ট তথ্য কিন্তু তোমাদের পাঠ্য বইগুলোতে নাই, বা অন্য কোথাও থেকেও পাবা কিনা সেটাতেও কিন্তু ব্যাপক সন্দেহ আছে। তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে সবাই একটু জানাবা। আচ্ছা, তাহলে আমি আগেই মিশাচ্ছি না, আমি একটু দেখি যে সবাই বুঝতে পারছে কিনা। না বুঝতে পারলে বলো, আমি আবার ক্লিয়ার করে দেবো। আচ্ছা, সবার অ্যান্সার মোটামুটি ক্লিয়ার আসতেছে। আচ্ছা, আমি তাহলে আরেকটা তোমাকে সমাধান করে দেই, তোমরা চেষ্টা করো, দেখো পারতেছো কিনা। আর না পারলে আমি ওটা যখন আবার বলে দেবো একটু, তখন তোমরা ভালোভাবে খেয়াল করিও। আচ্ছা, এখন দেখো আমি তাহলে তোমাদেরকে একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, সহজ দিলাম। আচ্ছা, বড় হাতের ই এর আস্কি মান তোমরা কত নির্ণয় করলা? বড় হাতের ই এর আস্কি মান নির্ণয় করলা তোমরা হচ্ছে 101, তাই না? তো বড় হাতের ই এর আস্কি মান যদি 101 হয়, তাহলে ছোট হাতের এইচ এর আস্কি মান কত নির্ণয় করো। এই মানটা যে সবসময় দেয়া থাকবে তা কিন্তু না, দেয়া থাকলে সেটা ধরে বের করবো। আর যদি না দেয়া থাকে তাহলে এই যে তুমি এভাবে নিবা, এ এর মান হবে 65, বি হবে 66, এভাবে তোমাকে যতদূর পর্যন্ত আসতে বলছে তুমি এক এক করে বাড়ায় বাড়ায় চলে আসবে। আমাকে এটার অ্যান্সার করে দেন যে বড় হাতের ই এর আস্কি মান যদি 101 হয়, তাহলে তার সাপেক্ষে ছোট হাতের এইচ এর আস্কি মান কত হবে? দ্রুত বলো। এটা পারলে কিন্তু আমাদের এই আস্কি রিলেটেড আরও মনে হয় একটা কোশ্চেন আছে, ওটাও কিন্তু সমাধান হয়ে যাবে। পরে মনে হয় আরও একটা কোশ্চেন দেয়া ছিল আস্কি সম্বন্ধে। যে তোমাদের লাইভ ক্লাসের শেয়ারটা কিন্তু যথেষ্ট হয়নি, কারণ তোমাদের ক্লাসে উপস্থিতির থেকে শেয়ার সংখ্যা কিন্তু কম। তার মানে এটা একদম স্পষ্ট যে তোমরা অনেকেই ক্লাসটা এখনও শেয়ার করোনি। এখন আমি তো তোমাদের বাটন চাপায় আর শেয়ার করে দিতে পারবো না, যতটুকু বলা প্রয়োজন আমি কিন্তু বলে দিছি, এখন বাকিটা তোমাদের ইচ্ছা। তবে চেষ্টা করবা যে ক্লাসগুলো শেয়ার করে ক্লাসে উপস্থিত থাকার জন্য, তা না হলে এটা একরকম অন্যায় হয়ে যাবে। কারণ তোমাদেরকে এটা একটা রুলস দেওয়া হয়েছে যে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে গেলে ক্লাসটা শেয়ার করতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু রুলসটা ফলো করো। অ্যান্সার আসছে 104, তাই না? সামিউল সামিম বলছে 136, ফাহিম বলছে 136। এতগুলো আসবে রে? 136 কেমন আসে? 136 এতগুলো তো আসার কথা না। মুজনাবিন ফিমা বলছে 136। 136 কে আসবে আদৌ? মনে হয় না। ইমরান এমডি হোসেইন বলছো 104। আচ্ছা দেখো, 104ই মনে হয় হবে, 136 এতগুলো তো হওয়ার কথা না। আচ্ছা, যারা বুঝতে পারো নি আবার বলতেছি, খেয়াল করো। দেখো, তোমাকে এই বিষয়টা জানতে হবে যে n+32 এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কি খায় না মাথায় দেয়, এটা তোমাকে বুঝতে হবে। তো এটা আমরা খাবো না মাথায় দিব না, এটা আমরা বুঝবো। কিভাবে বুঝবো? এই n কি বলছি, n হচ্ছে বড় হাতের অক্ষরের আস্কি মান। এখন তোমাকে তো বের করতে বলছে ছোট হাতের এইচ, কিন্তু এখানে আমাদের লাগবে কার মান? বড় হাতের মান। তার মানে এই ছোট হাতের এইচ এর মানটা জানার আগে আমাকে বড় হাতের এইচ এর মানটা বের করতে হবে। এই এন এর জায়গায় কার মান বসবে? বড় হাতের এইচ এর মান বসবে, তাই না? এই যে বলছে বড় হাতের আস্কি মানের সাথে তোমাকে 32 যোগ করতে হবে, তাহলে তুমি ছোট হাতেরটা পাবা। তাহলে বড় হাতের এইচ এর মান আগে বের করে নিয়ে আসো। তো ই এর মান বলা আছে 101। আমি বলছি পরের ক্যারেক্টারের মানগুলো এক এক করে বাড়বে। তো ই যদি 101 হয়, তাহলে ই এর পরে এফ হবে কত? 102। আচ্ছা, 36 তো হইতেও পারে রে, 101 কেন? ও সরি। আচ্ছা, আমি যে কোশ্চেনটা তোমাদেরকে ভুলভাবে দিছি, আপনারা কি ভুলভাবেই সমাধান করবেন? আপনাদেরকে তো বলতে হবে যে ভাইয়া কোশ্চেনটা ভুল হয়েছে। আমরা তো বড় হাতের ই এর মান 101 বের করে নেই রে গাধার দল, আমরা বের করতে বলছি হচ্ছে ছোট হাতের ই এর মান। টিচার ভুল করলে তো সমস্যা নাই, টিচার ভুল করলেও স্টুডেন্টের দোষ, স্টুডেন্ট ভুল করলেও স্টুডেন্টের দোষ। এই যে আমি এটা যে ভুল লিখছি, আপনারা যে 100 জন মানুষ দেখতেছেন, আমাকে তো কেউ একজন কমেন্টে বলবেন যে ভাই এটা ভুল হয়েছে। আমরা ছোট হাতের ই এর মান বের করছিলাম হচ্ছে 101, বড় হাতের ই এর মান তো 101 না। বড় হাতের ই এর মান কত হবে বলো তো? এ যদি 65 হয়, তাহলে বি হবে হচ্ছে 66, সি হবে 67, ডি হবে 68, আর ই হবে কত? 69। তাহলে এখানে বড় হাতের ই এর মান কত হবে? 69 হবে। এখন বলো। আচ্ছা, আমরা এর আগের অংশটা বাদ দিলাম, এবার বলো বড় হাতের ই এর মান 69 হবে।
তাড়াতাড়ি বলো। আচ্ছা এবার মনে হয় 104 যারা বলছিল তাদেরটা সঠিক আসবে। দেখো আচ্ছা আমি কি বলতেছিলাম, আমাকে n+32 জানতে হবে, যেখানে n হচ্ছে বড় হাতের ক্যারেক্টারের আস্কি মান। তাহলে আমাকে এইচ এর মানটা বের করতে হবে। তো ই হচ্ছে 69, এরপরে দেখো এরপরে এফ হবে কত 70, জি হবে কত 71, আর এইচ হবে কত 72। তাহলে এই যে n এর মান অর্থাৎ বড় হাতের যে এইচ, সেই বড় হাতের এইচ এর মানটা আমি কত পাচ্ছি দেখো দেখি 72 পাচ্ছি। এই 72 এর সাথে আমাকে 32 যোগ করতে হবে, তাহলে আমি ছোট হাতের যে এইচ সেই ছোট হাতের এইচ এর মানটা পেয়ে যাবো। 32 যোগ করলে হতে হবে 104। এই 104 মানটা হচ্ছে ছোট হাতের এইচ এর মান। এই যে বড় হাতের যে ক্যারেক্টার এর আস্কি ভ্যালু, তার সাথে যদি আমি 32 যোগ করি, তাহলে ওই বড় হাতের ক্যারেক্টারের যে ছোট হাতের ক্যারেক্টার আছে তার যে আস্কি মান, সেই আস্কি মানটা কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা যারা বলছিলা তারা বলছিল মনে হয়, কিন্তু আমি দেখতে পারিনি। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না। এর পরের প্রশ্ন 10 নম্বর বলছিল এর আস্কি মান কত। বড় হাতের এর আস্কি মান কত বলো। এর পরের কোশ্চেন এই রিলেটেড দেওয়া ছিল যে বড় হাতের এর আস্কি মান কত। তাহলে আজকের এই বিষয়টা আশা করতেছি তোমরা আর ভুলবা না। ঠিক আছে। তো বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুবই উপযোগী। বিশ্ববিদ্যালয়ে কিন্তু একদম চোখে দেখা কোশ্চেনগুলো খুব কম আসবে, একটু এদিক সেদিক করে বা একটু ডিপলি বা যেগুলোতে স্টুডেন্টরা একটু বেশি কনফিউজ হবে সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বেশি করবে। এই জন্য এটা হলো ওই ধরনের একটা টপিক যেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো বড় হাতের এর আস্কি মান হচ্ছে 65, এটা তোমরা একদম মুখস্থের মতো মনে রাখবা। তাহলে আমরা 10 পর্যন্ত সমাধান করে ফেললাম। আচ্ছা আমরা একটু দ্রুত আগাই নাকি, বাকিগুলো তোমরা পারবা। আচ্ছা এবার আরেকটা ক্রিটিক্যাল কোশ্চেন, যে বিসিডিতে কোন কোডটি ব্যবহৃত হয় না। এটা অনেকেই অ্যান্সার ভুল দিছো। বিসিডিতে কোন কোডটি ব্যবহৃত হয় না, কোন কোডটি ব্যবহৃত হয় না। তো কোশ্চেনগুলো আমাদেরকে একটু স্বাভাবিকভাবে চিন্তা না করে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। যদি আমি যখন দেখবো যে আমার স্বাভাবিকভাবে অ্যান্সারটা আসতেছে না, তখন একটু আলাদাভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, যেগুলো সবাই পারবে ওগুলা পারে তো তোমার লাভ নাই, কারণ যেগুলো সবাই পারবে সেগুলা দিয়ে কিন্তু চান্স হয় না। যেগুলা পারবে না সেগুলোর মধ্যে যদি তুমি কোনো একটা রাইট করতে পারো, তাহলে কিন্তু তোমার সিরিয়াল অনেক আগে যাইতে পারবে। ঠিক আছে। আচ্ছা ব্লু কালি কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? কালোতে দেখলাম কালি কম, ব্লু দেখা যাচ্ছে তোমাদের? আচ্ছা 1010, অনেকে বলছো 1001। আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করে দেখো। আচ্ছা বিসিডি কোন মানগুলোকে কোডে প্রকাশ করে? বিসিডি কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত যে মান, সেই মানগুলোকে কোডে প্রকাশ করতে পারে। কারণ আমরা জানি বিসিডি একটা হচ্ছে কি নিউমেরিক বা দশমিক যে মানগুলো আছে, সেই দশমিক সংখ্যা পদ্ধতির মানগুলোকেই কোডে প্রকাশ করতে পারে। আর দশমিক সংখ্যা পদ্ধতির মান কি 0 থেকে 9। তো আমি যদি এই অংশটার মান নির্ণয় করি, তাহলে এই সমতুল্য বাইনারি মানের মান কত হবে? এটা হবে হচ্ছে 8 হবে, তাই না? এটা কত হবে? এটা হবে হচ্ছে 7। এটা কত হবে? এটা হবে হচ্ছে 10। আর এটা কত? এটা হবে হচ্ছে 9। তো বিসিডি দ্বারা কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলাকেই কিন্তু কোডে প্রকাশ করা যায়। এই যে এখানে 10 যে মান, এই মানের যে কোড, এই কোডটা কিন্তু বিসিডিতে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ বিসিডি কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত মানগুলাকেই কোডে প্রকাশ করে। তাহলে এই কোডটা কি হয় না? বিসিডিতে ব্যবহৃত হয় না। তার মানে 10 মানের তো আমরা বিসিডিতে কোনো কোড আসবেই না, তাই না? এটাই তোমাকে বুঝাইছে। তো এভাবে একটু বুঝে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো আশা করতেছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা ক্লিয়ার কিনা বলো? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও, কারণ আমাদের কিন্তু আরও কোশ্চেন আছে, সেগুলো সমাধান করতে হবে। দ্রুত বলো বুঝতে পারছো কিনা। না বুঝতে পারলে আমি মিশাচ্ছি না, আবার বলবো। আচ্ছা ক্লিয়ার, অনেক ক্লিয়ার আসছে। ক্লিয়ার। ওকে ক্লিয়ার হলে ক্লিয়ার, অল ক্লিয়ার। তাহলে কত হয়ে গেল? 11 হয়ে গেল। এখন দেখো হচ্ছে 12 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12। আচ্ছা 12তে একটা যোগ দিছে। যোগ তো আমরা সহজেই পারি, 011.001। আর আমি কি বলছিলাম যে প্রথমটা লেখার পর দ্বিতীয় মানটা যখন লিখবা, তোমাকে তো যোগ রাফ করেই করতে হবে, তাই না? তো সে রাফ করার সময় প্রথমটা তুমি লেখার পর দ্বিতীয়টা অবশ্যই দশমিক দিয়ে, এই দশমিকের পরের মানগুলো বাম দিক থেকে লিখবা, আর দশমিকের আগের মানগুলো বা পূর্ণ সংখ্যার মানগুলো ডান দিক থেকে লিখবা। কেন? কারণ বিটের কিন্তু কম বেশি থাকতে পারে। যেমন এখানে দশমিকের পরে শুধুমাত্র 2টা বিট দিয়ে আছে। এখন তারপরে তুমি 0 দিলে দাও না দিলে নাই সেটা কোনো সমস্যা না, বাট কিন্তু তোমাকে লিখতে হবে এই দিক থেকে। তুমি যদি এই দিক থেকে লিখতা
আর এই ঘরটা যদি ফাঁকা রাখতা তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল চলে আসতো। তো এটা একটু মাথায় রাখবা। দেখো এখানেও কিন্তু বিট কম আছে 1 1 0 1। এখন তুমি এখানে যোগের সুবিধার্থে যদি তোমার 0 দিলে যোগ করে সুবিধা হয়, 0 দিবা না দিলে নাই, এটা কোনো বিষয় না, কারণ ওখানে তো তোমার সৃজনশীল অ্যান্সার করতে হবে না, এমসিকিউ। তাহলে আমরা যোগ করে ফেলি, 1 আর 0 যোগ করলে কী হবে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কী হবে 0, কেরির মান কত থাকবে 1 থাকবে, কেরি 1 এই 1 এই 1, আমরা জানি যখন 3টা 1 যোগ করি তখন যোগফলের মান 1, আবার কেরির মান কত হয় 1, তাহলে কেরি 1 আর 0 যোগ করলে আবার কত হবে 1, কোনো কেরি নাই, 1 আর 1 যোগ করলে কী হবে 0, কেরি থাকতেছে 1, 1 আর 1 যোগ করলে হবে 0, কেরি থাকতেছে 1, কোনো মান নাই, কেরির যে মান সেই মানটা কিন্তু বসে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা যোগ দিই, আমাকে সমাধান করে দাও দেখি। এই যোগের রেজাল্টটা কি হবে বলো? এই যোগের রেজাল্টটা কি আসবে বলো? আচ্ছা, ক্লাসের শেষে অনেকেই থাকবে না, এই জন্য আমি আগেই বলে দিই, তোমাদের কিন্তু ক্লাস রুটিন দেওয়া হয়েছে। আগামী 1 তারিখ সন্ধ্যা 7টায় আমাদের ইংলিশ ক্লাস থাকবে। ঠিক আছে, ইংলিশ ক্লাসের উপর আগামীকাল দুপুর 2টায় একটা অনলাইন এক্সাম দেওয়া আছে, অর্থাৎ যে টপিকটা তোমাদেরকে শুক্রবার 1 তারিখ 7টায় আলোচনা হবে, সেই টপিকের উপর আগামীকাল দুপুর 2টায় একটা টেস্ট নেওয়া হবে। এর ফলে তোমরা যেমন ওই টপিকটার উপর একটা কোশ্চেনের কনসেপ্ট পাওয়া যাবে, তার পাশাপাশি ইংরেজি ক্লাস করারও কিন্তু একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। ওই কোশ্চেনগুলো ওখানে সমাধান করানো হবে ক্লাসে, তার পাশাপাশি ওই টপিকটা নিয়ে বিস্তারিত যেমন আমরা এখানে আলোচনা করতেছি ওইভাবে আর কি আলোচনা হবে। আর ইংলিশ ক্লাসটা আমি নিব না, ইংলিশ ক্লাসে টিচার তোমরা ক্লাসে উপস্থিত থাকলেই দেখতে পারবা কে নেবে। আচ্ছা, অনেকেই যোগের অ্যান্সারটা দিয়েছে, আমরা একটু মিলাই নেই দেখি। তাহলে 1 আর 0 যোগ করলে কী হবে 1 হবে, 0 আর 1 যোগ করলে কী হবে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 1 যোগ করলে হবে 0, কেরি থাকবে কত 1, কেরির মানটা এদিকে চলে আসবে, কেরি 1 আর 1 কত হবে 0, আবারও থাকবে কেরির মান কত 1, কেরি 1 এই 1 এই 1, 3টা 1 যোগ করলে কত হবে 1 হবে, আবার কেরির মান কত থাকবে 1, 1 আর 1 কত হবে 0 হবে, আবার কেরি থাকবে 1, কেরি 1 আর 1 কত হবে 0 হবে, আবার কেরি থাকবে 1, কেরি 1 এই 1 এই 1, 3টা 1, তো 3টা 1 হলে যোগফলের মান কত হবে 1 হবে, আবার কেরি থাকবে 1, কেরি 1 এই 1 এই 1, 3টা 1, তাহলে 3টা 1 হলে যোগফলের মান কত হবে 1 হবে, আবার থাকবে কেরি 1, কোনো মান নাই, কেরির যে 1 মান সেই 1 মানটা বসে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1110010.011। তো মোটামুটি অনেকেরই অ্যান্সার সঠিক আসছে, 2-1জনের একটু ভুল আসছে। মাসুহুদা বেগম, আপনার অ্যান্সারটা ভুল চলে আসছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আর না বুঝতে পারলে বলো। আচ্ছা, এরপরে বলছে ক্যালকুলেটরে ডাটা সংরক্ষণে কোন কোড ব্যবহার করা হয়? ক্যালকুলেটরে ডাটা সংরক্ষণে কোন কোড ব্যবহার করা হয় বলো? এটা আমি আর বোর্ডে লিখতেছি না, এটা জ্ঞানমূলক একটা কোশ্চেন, তোমরা অ্যান্সারটা বলে দাও, আমি এর পরের কোশ্চেনটা লিখি। ক্যালকুলেটরে ডাটা সংরক্ষণে কোন কোড ব্যবহার করা হয়? ক্যালকুলেটরে ডাটা সংরক্ষণে কোন কোড ব্যবহার করা হয়? আচ্ছা, এটা হয়ে গেলে তারপরের কোশ্চেন দেখো কি বলছে। তারপরের কোশ্চেন বলছে যে কোনটি গণনা পদ্ধতি নয়? কোনটি গণনা, আচ্ছা এর আগের অ্যান্সার দিয়েছে বিসিডি, সঠিক আছে। তোমাদের বিসিডি দ্বারা কী করা হয়? ক্যালকুলেটরে ডাটা সংরক্ষণ করা হয়। বিসিডির কিন্তু আরও কাজ হচ্ছে, ভোল্ট মিটারে কিন্তু কী ব্যবহার করা হয়? বিসিডি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা তো কোনটি গণনা পদ্ধতি নয়, এটার অ্যান্সারও কী হবে? এটার অ্যান্সারও কিন্তু হবে হচ্ছে বিসিডি। গণনা পদ্ধতি বলতে সংখ্যা পদ্ধতির কথা বোঝানো হয়েছে। তো ডেসিমেলে একটা সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি, হেক্সাডেসিমেলে একটা সংখ্যা বা গণনা, অক্টালে একটা সংখ্যা বা গণনা পদ্ধতি। বিসিডি কোনো গণনা পদ্ধতি নয়, তাহলে বিসিডি হচ্ছে কি একটা কোড পদ্ধতি বা কম্পিউটার কোড। বিসিডি কি একটা কোড পদ্ধতি বা কম্পিউটার কোড। আচ্ছা, এই প্রশ্নটা আমরা সমাধান করলাম, আমরা অলরেডি 14 পর্যন্ত প্রশ্নের সমাধান করে নিচ্ছি, দেখি বাকিগুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো। আচ্ছা, আর একটা এখানে একটু ক্রিটিক্যাল বিষয় আছে যেটা তোমরা অনেকেই ভুল করছো, সেটা হচ্ছে 2-এর পরিপূরক। হ্যাঁ, একটু ভিন্নভাবে দিলেই কেন জানি তোমরা অ্যান্সারগুলো করতে পারতেছো না। এটা দ্বারা বোঝায় যে তোমাদের প্র্যাকটিসের অভাব আছে, বিষয়গুলোকে তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে দেয়া আছে কোনো একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট
যদি কি হয় 1101010101 হয়, তাহলে তার টুস কমপ্লিমেন্টটা কত, তাই না? এটা জানতে চাইছে তোমার কাছে। তো টুস কমপ্লিমেন্টের একটা খুবই ইজি শর্টকাট তোমাদের দেখাইছিলাম, ওটাতে আমি পরে আসতেছি। জেনুইন টুস কমপ্লিমেন্ট নির্ণয়ের নিয়ম কি, মানে সাধারণ সূত্র কি? সাধারণ সূত্র হচ্ছে কোনো একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি কি করে দিব, 1 যোগ করে দিব, তাহলেই আমি কি পেয়ে যাব, ওই সংখ্যার যে টুস কমপ্লিমেন্ট, সেই টুস কমপ্লিমেন্টটা তুমি পেয়ে যাবো। এখন তোমরা অনেকেই কি করছো, এখানে যে সংখ্যাটা দেয়া আছে এটাকে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করছো, মানে চেঞ্জ করে নিয়েছো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 1, তারপরে তুমি 1 যোগ করে দিছো। কিন্তু সেটা করলে কি হবে দাদা? সেটা করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তোমাকে স্পষ্টভাবে বলে দিছে যে এই যে মান, এই মানটা হচ্ছে কোনো একটা সংখ্যার 1-এর পরিপূরকের মান। তোমাকে ওই সংখ্যাটা না দিয়ে ওই সংখ্যাটার তোমাকে কি দিয়ে দিছে, 1-এর পরিপূরকের মানটা দিছে। তার মানে তোমাকে এক স্টেপ কাজ কিন্তু করে দিছে, আর এই করে দিয়ে ভেজাল করে দিছে। তোমরা এটা বুঝতে ভুল করে ফেলছো। তোমরা মনে করছো এই মানটারই মনে হয় আমাকে 2-এর পরিপূরক নির্ণয় করতে বলছে। তোমাকে কি এই মানটার 2-এর পরিপূরক নির্ণয় করতে বলছে? তা কিন্তু না। তোমাকে কোনো একটা মানের 1-এর পরিপূরক দিয়েই রাখছে, তোমাকে ওই মানের 2-এর পরিপূরক নির্ণয় করতে বলছে। আর আমি 2-এর পরিপূরক কি জানি, কোনো একটা সংখ্যার 1-এর পরিপূরকের সাথে 1 যোগ। তো এখানে 1-এর পরিপূরকটা তো আগে থেকে তোমাকে করেই দিছে, তাই না রে? এখন তোমাকে এই যে 1-এর পরিপূরক এখানে আমি নিয়ে এখন তার সাথে 1 যোগ করো, তাহলে তুমি 2-এর পরিপূরক পেয়ে যাবে। তাহলে 1 আর 1 কি হবে, 0, ক্যারি থাকবে 1, ক্যারি 1 আর 0 যোগ করলে 1, আর কোনো ক্যারি নেই, তার মানে পরের যে বিট সেই বিটগুলো কিন্তু সেম থাকবে, তাহলেই তুমি 2-এর পরিপূরকটা পেয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা বুঝতে পারছো কি তোমরা? এই বিষয়টা তোমরা কি ক্লিয়ার? এ কারণে কোশ্চেনগুলো যদিও আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে, কিন্তু তারপরও যথেষ্ট সচেতনের সাথে অ্যান্সার করতে হবে। দেখো, একটু আলাদা রকম করে দিলেই কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করে সমাধান করতে হচ্ছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবা তোমরা, ঠিক আছে? তো আমাকে একটু বলো যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেলে আমরা এটা বাদ দিলাম। এরপরে বলছে বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়। আমি এটার অপশন লিখতেছি না, তোমরা আমাকে কমেন্টে জানাই দাও। বিসিডি কোডের মধ্যে কোনটি সবথেকে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয়। আমি কয়েকটা বিসিডি কোডের প্রকারভেদ লিখে দিয়েছিলাম এবং এটাও বলে দিয়েছিলাম যে কোনটা বেশি জনপ্রিয়, ঠিক আছে? বলো যে বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়। আমাকে অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাই দাও। 8421 বিসিডি বলছো। আচ্ছা, 8421 বিসিডিকে আরও কোনো একটা নাম দ্বারা প্রকাশ করা হয়, সেই নামটা কি বলো দেখি? 8421 বিসিডিকে আমি বলছিলাম যে এটাকে আরও কিছু একটা বলা হয়, সেটা কি বলা হয় রে নৌরিন? 9821 বিসিডি হরে। কি ক্লাস করতে করতে কি ঘুম চলে আসছে নাকি? বলো 8421 বিসিডিকে আর কি নামে প্রকাশ করা হয়? এনবিসিডি বলছো। তাহলে 8421 বিসিডিটাকে আমরা কি বলতে পারি? এনবিসিডিও বলতে পারি। এনবিসিডি মানে হচ্ছে কি, ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে আসি। এরপরে বলছে 17 নম্বর কোশ্চেনে আসি আমরা। এরপরে 2016 এটা ডেসিমেলে দেয়া আছে, আমাদের এর সমতুল্য হেক্সাডেসিমাল মান বের করতে বলছে। তো কোনো একটা মান যদি ডেসিমেলে দেয়া থাকে আর যদি তার হেক্সাডেসিমাল মান বের করতে বলে, তাহলে সেটাকে আমাকে কি করতে হবে? ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করতে হবে কি দ্বারা? ভিত্তি দ্বারা। শুধু যে হেক্সাডেসিমেলে ভাগ করবো তা না, আমাকে যদি অক্টাল বলে তারপরেও ভাগ করে বের করতে হবে, আমাকে যদি 5 ভিত্তিতে নির্ণয় করতে বলে তারপরেও ভাগ করতে হবে, আমাকে যদি 3 ভিত্তিতে নির্ণয় করতে বলে তারপরেও ভাগ করতে হবে। তার মানে ডেসিমেলে দেয়া থাকলে অন্য কোনোটাতে রূপান্তর করতে বললেই আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কোন অংশটা? পূর্ণাংশটা। যদি এখানে এরকম থাকতো যে 2016.21, তাহলে এই 0.21টাকে আমাকে কি করতে হতো? গুণ। আমরা শুরুতেই জানে নিছি যে দশমিকের অংশকে কি করতে হয়? গুণ। আর পূর্ণ সংখ্যার অংশকে কি করতে হয়? ভাগ। কি দ্বারা? ভিত্তি দ্বারা। এখন কি আমরা ভিত্তি 10 দ্বারা ভাগ করব নাকি 16 দ্বারা ভাগ করব? 1 নম্বর কোশ্চেন সমাধানের সময় তোমাদেরকে বলে দিছিলাম যে ডেসিমেলের যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু কি করা হয় না? ব্যবহার করা হয় না। তাহলে কি তোমরা 10 দ্বারা ভাগ করবো না 16 দ্বারা ভাগ করবো বলো তো? অবশ্যই 16 দ্বারা ভাগ করবো। তাহলে 2016কে আমাকে ভাগ করে দিতে হবে কত দ্বারা? 16 দ্বারা। তো কিভাবে ভাগ করবো দেখো, 16 দ্বারা আমি প্রথমে 20কে ভাগ দিব, তাহলে কয়বার যাবে? একবার। ক্যালকুলেটারের প্রয়োজন নাই, এদিকে খেয়াল করো। 16 দ্বারা 20কে ভাগ দেবো, কয়বার যাবে? একবার। তাহলে অবশিষ্ট থাকবে এখানে কত? 4। এখন 16 দ্বারা তো 4কে ভাগ যাবে না, তখন আমি পাশে থেকে কি নিয়ে নিব? 1 নিয়ে নিব। তাহলে 16 দ্বারা আবার এবার 41কে ভাগ দেবো, কয়বার যায়? 2বার যায়। 16 দুগুণা কত হবে? 32 হবে, তাই না? আচ্ছা, 16 দুগুণা যদি 32 হয়, তাহলে অবশিষ্ট থাকতেছে কত? 16 দুগুণা যদি 32 হয়, তাহলে অবশিষ্ট থাকবে কত?
9 থাকবে, 41 ছিল, 32 হলে 9, আর পাশে নিতে হবে কত, 16 দিয়ে তো 9কে ভাগ যাবে না, এই জন্য 6 নিতে হবে। তাহলে 6 16 কত হবে, 96। তো 96 মিলে গেছে, তার মানে এখানে ভাগশেষ কত, 0, এবং পাশে থেকে নেয়ার মতো আর কোনো মান নাই, তাহলে ভাগশেষের মান এখানে কত হবে, 0 হবে। বুঝতে পারছো? আবার 16 দ্বারা আমরা এটাকে দিব, তো 16 দ্বারা তো 12কে যাবে না, তাহলে টোটাল 126কে ভাগ দিতে হবে। এখন নামাতা পড়েন, 7 16 কত হবে রে, 7 16 কত হবে, 112 হবে মেবি, তাই না? তাহলে 7 16 হবে হচ্ছে 7 10 70 আর 6 7 42, 112 হবে। তাহলে 126 থেকে আমি যদি 112 বাদ দেই, তাহলে আমি কত পাচ্ছি, 14। এখন 14 কি লেখা যাবে, লেখা যাবে না। কেন যাবে না? কারণ আমরা হেক্সাডেসিমেলে 14 মানে কি জানি, ই জানি। তাহলে এখানে ভাগ শেষে আমাকে কি রাখতে হবে, ই রাখতে হবে। এখন আমি আবার 16 দ্বারা ভাগ দিব, তো 16 দ্বারা তো 7কে ভাগ যায় না। আমরা কি জানি, যে কোনো মান দ্বারা যদি কোনো মানকে ভাগ না যায়, তখন তার ভাগফলের মান কত হয়, 0, আর যে মানটা ভাগ যায়নি সেই মানটাই হবে ভাগশেষ। 16 দ্বারা 7কে ভাগ যাচ্ছে না, তাহলে ভাগফলের মান 0 হবে, আর যেহেতু 7 ভাগ যায়নি, এজন্য 7 কি হবে, ভাগশেষ হবে। এই যে ভাগফলের মান 0 চলে আসছে, তাহলে আমাদের আর ভাগ দেওয়ার প্রয়োজন নাই। এখন আমাকে কোন মানগুলো নিতে হবে, ভাগশেষে যে মানটা থাকবে সেই ভাগশেষের মানটা নিতে হবে। আর এই ভাগশেষের মানটা নিতে হবে কিভাবে, নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে নেওয়া মানে তোমাকে নিচের মানটা শুরুতে লিখতে হবে। তাহলে আমরা 7 লিখলাম, ই লিখলাম, এরপরে 0 লিখলাম, এবং যেহেতু হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে এই জন্য 16। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে কত হবে, আচ্ছা তোমাদের কি দেখা যাচ্ছে না? আচ্ছা এখন কি দেখা যায়? এখন কি দেখা যাচ্ছে? এখনো যাচ্ছে না? আচ্ছা এখন দেখো দেখি দেখা যায় কিনা। আচ্ছা এখন মনে হয় মোটামুটি দেখা যাচ্ছে, দেখো। আচ্ছা এখন ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার হলে যে এর আজকি মান কত বলেন? আচ্ছা যেহেতু নেট প্রবলেম করতেছে, আমাদের আর ক্লাসে বেশি সময় থাকা যাবে না। তোমাদের কিন্তু এটাই লাস্ট কোশ্চেন আমরা কিন্তু এখন 20 নাম্বার কোশ্চেনে আসি। তো 20 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার একটু দ্রুত বলো। যেহেতু কোনো কারণে নেট প্রবলেম করতেছে, তা আমরা আর বেশি সময় ক্লাসে থাকবো না, দ্রুত একটা অ্যান্সার বলো। আচ্ছা আবার হোক, কোনো সমস্যা নাই। আমি তো বললাম যে ছোট হাতের এর আজকি মান কত, তোমরা আমাকে শুনো তাহলেই হবে। পরবর্তীতে প্রয়োজনে তোমরা এই অংশটুকু আবার একবার একটু দেখে নিও যখন আমি ভিডিওটা রেকর্ডেড আপলোড করব। এখন নেট প্রবলেম হতেই পারে, এটা টেকনিক্যাল সমস্যা, এটা কিছু করার নাই। ক্লিয়ার হচ্ছে না এখন, আমরা জাস্ট এই প্রবলেমটা সলভ করে চলে যাবো আর কি, কারণ এটাই 20 নম্বর কোশ্চেন। আচ্ছা দেখো, তো এর তোমরা এটা প্রয়োজনে পরবর্তীতে আসে আরেকবার একটু দেখে নিও, আর এর মধ্যে যদি ক্লিয়ার হয় তাহলে তো তোমরা বুঝে নিতে পারবা, ধীরে ধীরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো এখন। আচ্ছা ছোট হাতের এর আজকি মান জানতে চাইছে, সেটা কিন্তু তোমাকে ডেসিমেলে জানতে চায়নি, বাইনারিতে জানতে চাইছে। তো তুমি যদি এর আগের আজকের বিষয়গুলো বুঝো, তাহলে এখানে কিন্তু আমাকে বেশি কথা বলার প্রয়োজন হবে না। তুমি অবশ্যই বলতে পারবা যে ছোট হাতের এর আজকি মান কত, 97। এখন এই 97 কিন্তু তোমাকে ডেসিমেলে জানতে চায় না, তোমাদের কাছে বাইনারিতে জানতে চাইছে। তাহলে তুমি এখন সিম্পলি এটাকে বাইনারিতে রূপান্তর করে দাও।
তাহলে 64 আর 32 হবে 96, 96 আর একে হবে 97, তাহলে 11000001। এরপর তোমাকে দেখতে হবে বিট কয়টা আছে, কারণ আমরা জানি আজকের স্ট্যান্ডার্ড যে হিসাব সেখানে কয় বিট থাকে, 8 বিট, অর্থাৎ আজকি 8 যে কোড পদ্ধতি সেই কোড পদ্ধতিটা ফলো করা হয়। আর আজকি 8-এ তোমরা জানো বিট কয়টা, 8টা। তাহলে এখানে তুমি এখন দেখো কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7, যেহেতু 8 বিট লাগবে এই জন্য সামনে আমাকে কি দিতে হবে, একটা 0 দিয়ে দিতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের যে অনলাইন টেস্ট, সেই অনলাইন টেস্টে 20টা কোশ্চেনের সমাধান। তোমরা এই অংশগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবো। আর যারা নতুন আজকে লাইভ ক্লাসে জয়েন করছো তারা এর আগের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসগুলো প্রয়োজনে আমি ক্লাস শেষে আজকে আবার লিঙ্কটা পোস্ট করে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। আর সংখ্যা পদ্ধতির এই অংশটা আমরা শেষ করে ফেললাম। এর পরের যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে লজিক গেটের যে অংশ আছে সেই লজিক গেটের অংশ থেকে। আর এরপরে তোমাদের ইংলিশ ক্লাসের ব্যবস্থা থাকতেছে। তো এর জন্য তোমরা অবশ্যই সকল ধরনের লাইভ ক্লাসে উপস্থিত থাকবে। আমরা যথেষ্ট ডেডিকেশন এবং আন্তরিকতার সাথে তোমাদের সর্বশেষ যেন তোমরা একটা ভালো প্রস্তুতি বা তোমাদের আগের পড়াশোনার যে ঘাটতি ছিল সেটাকে আবার রিকভার করে নতুন উদ্যমে বিশ্ববিদ্যালয়ের একটা সর্বশেষ প্রস্তুতি নিতে পারো, সেই চেষ্টা করব। তো এর জন্য অবশ্যই তোমাদের গ্রুপে বেশি বেশি মেম্বার জয়েন করতে হবে, তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, তাদেরকে এই বিষয়গুলো বলতে হবে। আর তার পাশাপাশি আমাদের ক্লাসগুলো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভিডিওটা এখন ক্লিয়ারের দিকে আসছে। তো আমি আরেকবার একটু বলে দিই, তুমি জানো যে ছোট হাতের এর আজকি মান হচ্ছে কত, 97, কিন্তু তোমার কিন্তু অপশনগুলো এই ডেসিবেলে দেয়া ছিল না, তোমার অপশনগুলো দেয়া ছিল বাইনারিতে। তখন তুমি কি করবা, সিম্পলি সেটাকে বাইনারিতে রূপান্তর করবা। এখন বাইনারিতে রূপান্তর করে তোমাকে দেখতে হবে যে ওখানে কয় বিট আছে। যদি 8 বিট না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কয় বিটে পূর্ণ করতে হবে, 8 বিটে পূর্ণ করতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। এরপরের ক্লাসের নোটিশ তোমরা গ্রুপ থেকে ফলো করে সেই টাইম অনুযায়ী ক্লাসে উপস্থিত থাকবে। ওকে।